দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটের স্পেশাল ইভেন্ট লাভ বক্স অনুষ্ঠানে। আমি সৈয়দ খালেদ সাইফুল্লাহ রয়েছে আপনাদের সাথে। আপনারা নিশ্চয়ই জানেন সবসময় যে সপ্তাহের প্রতিটা দিন আমরা ইয়াং নাইটের বিভিন্ন টপিক নিয়ে আসি, কিন্তু ছুটির দিন অর্থাৎ ছুটির দিন আপনারা যখন টিভির সামনে ছুটির আমেজ নিয়ে বসেন তখন কিন্তু থাকে আপনাদের জন্য সেই স্পেশাল ইভেন্ট লাভ বক্স। সেটাতে আমরা আজকে এবং আমাদের সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে রয়েছেন উপস্থাপিকা, অভিনেত্রী এবং এবং আরো আরো অনেক গুণের অধিকারী মুনমুন মোহসিন নাইলা। নাইলা, আমাদের আজকের ইয়াং নাইট লাভ বক্স অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কেমন আছেন? হ্যাঁ, ভালো, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। ওকে, আচ্ছা নাইলা, আমরা তো অনেক সময় মুগ্ধ হয়ে আপনার উপস্থাপনা দেখি বিভিন্ন টিভি অনুষ্ঠানে। আচ্ছা, নাটক দেখেন না? সেটার কথা আসছে, নাটক আমরা দেখি এবং নাটক তো আমরা মনে হয় গুনে গুনে আপনার কত সেঞ্চুরি হয়ে গেছে নাটকের। হ্যাঁ, সেঞ্চুরি বলা যায়, হ্যাঁ, সেঞ্চুরি পার হয়ে গেছে। আচ্ছা, সেঞ্চুরি পার হয়ে গিয়েছেন আপনি। আবার অনেক সময় টিভিসি তো আপনার আপনার স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমরা দেখি, কিন্তু আমরা জানি যে আপনি পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি ট্রিপলির উপর একজন ইঞ্জিনিয়ার। এই যে আপনি পড়াশোনা করেছেন একটা ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনিয়ারিং, কিন্তু তারপরও কাজ করার মাধ্যমে সে আপনাকে মিডিয়াকে বেছে নিলেন, এটা কারণটা কি? এটা কারণটা খুব সিম্পল, আবার খুব মজারও। কারণটা হচ্ছে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা ছিল। ছোটবেলা থেকে আমার টেলিভিশনে কাজ দেখতাম, খুব মানে ভালো লাগতো। মনে হতো যদি আমি কখনো এদের মতো হতে পারতাম বা এইরকম কাজ করতে পারতাম। কিন্তু আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যেহেতু কেউই মিডিয়ার সাথে জড়িত না, সেই ক্ষেত্রে আমাকে আসলে কেউ সেই রকম ভাবে সাপোর্ট দিত না। প্লাস আমার আব্বু একজন ডাক্তার, তো আমার আব্বুর খুব ইচ্ছে ছিল তার ছেলে মেয়েদের মধ্যে কেউ একজন ডাক্তার হোক বা অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ার হোক। দুঃখের বিষয় হচ্ছে তার ছেলে মেয়েদের মধ্যে কেউই ডাক্তার হয়নি। তো শেষ পর্যন্ত অনুরোধ রক্ষা করা ভার আমার উপরে এসে পড়লো। তো আব্বুর অনুরোধ রাখার জন্য আসলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্সে গ্রাজুয়েশন কমপ্লিট করা, এখন আমি এমবিএ করছি। অর্থাৎ আপনার যে ইচ্ছা ছিল মিডিয়াতে কাজ করার, সেটাও আপনি পূরণ করেছেন। হ্যাঁ, আমি এ-লেভেল যখন কমপ্লিট করলাম, এ-লেভেল কমপ্লিট করার পর থেকে আমি আসলে মিডিয়াতে টুকটাক কাজ করছি। এর মাঝে কিছু গ্যাপ ছিল, পড়াশোনার জন্য আমি কিছু অনেক স্যাক্রিফাইস করেছি আসলে, কারণ সিজিপিএটাও হাই রাখতে হবে। অ্যাটলিস্ট আব্বু এত কষ্ট করে পড়াচ্ছেন। তো সেক্ষেত্রে আসলে দুইটা মিলে টিলে মোটামুটি আর কি হালকা অল্প অল্প ব্যাটিং করে যাচ্ছি। আচ্ছা, মানে সবকিছুতেই এখনো সেঞ্চুরি করতে পারিনি, ব্যাটিং এ সেঞ্চুরি হয়নি। ওকে, কিন্তু এই লাইনে বোলিং বা ফিল্ডিং এ সেঞ্চুরি হয়ে যাচ্ছে। আসলে এখন তো অনেক চ্যানেল, অনেক কাজ, তো আর আমরা যেহেতু সিনসিয়ারলি কাজ করতে চাই, আমাদের কাজের প্রতি সেই ডিভোশনটা আছে, কাজ করার সেই আগ্রহটা আছে। এখনো নতুন কোন একটা কাজ পেলে ঠিক মনে হয় যে নতুন একটা ছেলের প্রেমে পড়ার মতো মনে হয়, যে একদম নতুন একটা কাজ করব, সেই এক্সাইটমেন্টটা ফিল করি, সেইভাবে চিন্তা করি, সেই আগ্রহটা কিন্তু এখনো বজায় আছে। তো এখনো আমি মনে করি যে আমার মধ্যে সেই আগ্রহটা নষ্ট হয়নি। এখনো আমার খুব ইচ্ছা যে আমি ভালো কিছু কাজ করব, আমি একজন ভালো মানুষ হব, আমি একজন ভালো কর্মী হব, মিডিয়া কর্মী হব। ওকে, সবকিছুই আপনার ইচ্ছা। এবং আপনি কিন্তু কথার মাঝখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বা একটা আমাদের পয়েন্ট আপনি আমাদের ধরিয়ে দিয়েছেন, যে প্রথম প্রেমে পড়ার বা প্রেমে পড়ার পর প্রথম একটা এক্সাইটমেন্ট কাজ করে। এক্সাইটমেন্টটা কি আসলে, কি ধরনের কাজ করে স্যারা? আসলে প্রেমে পড়া এক্সাইটমেন্টে এরকম, মানে ধরেন আমি কোন একটা চ্যানেলের সাথে একটা কাজ শুরু করব, বা ধরেন আমি কোন একটা সিরিয়ালে কাজ করব, বা আমি একটা টেলিমুভিতে কাজ করব, যারা কিনা আমার সাথে বসতে চায়। প্রথমে বেশিরভাগ নাটকে যেটা হয়, প্রি প্রোডাকশন হয় না আর কি, প্ল্যানটা খুব একটা হয় না। খুব কম নাটকে হয় যে আর্টিস্টদের নিয়ে একসাথে বসে আর্টিস্টদের সাথে মানে শেয়ার করা, স্ক্রিপ্ট শেয়ার করা। সেই ক্ষেত্রে হয় যেটা দেখা গেল যে প্রথম যখন কাজটা, যেদিন প্রথম শুটিং হয় আর কি, এমন হয় না যে অনেক ডিরেক্টরের সাথে কথা বলে তাদের কাজ দেখে বা ক্যামেরার কাজ দেখে, তাদের আগের কাজ দেখে খুব ভালো লেগেছে। তো তখন হয় কি যে ব্যাপারটা এরকম হয়ে যায়, একটা ছেলের সাথে ফোনে বেশ কতদিন কথা হলো, ফোনে ভালো লাগলো, তো সে আমাকে কফি খাওয়ার জন্য ইনভাইট করলো। তো তার সাথে একদিন কফি খেতে যাবো এরকম ভাব। তো এই যে একটা এক্সাইটমেন্ট, নতুন কাজের প্রতিও ঠিক সেই রকম একটা এক্সাইটমেন্ট কাজ করে, যে হ্যাঁ কাজটা আমি সুন্দর করে করব, কাজটা আমি ভালো করে করব, এইরকম আর কি। আপনার কথা শুনে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে ফোনে কথা বলার মধ্যে এক্সাইটমেন্টটা কাজ করে না, কিন্তু যখন কফি খেতে যাবেন ও কফি খাওয়ার একটা এক্সাইটমেন্ট কাজ করে। ফোনে কথা বলার মধ্যেই সেই এক্সাইটমেন্টটা কাজ করে, ভালো লাগার এক্সাইটমেন্টটা কাজ করে দেখেই কিন্তু কফির অফারটা অ্যাকসেপ্ট করতে যাওয়া। সো এটাই বললাম যে যখন একটা আসলে আমরা তো অনেক রেগুলার কাজই করি, এই যে আপনি বললেন নাটকে সেঞ্চুরি পার হয়ে গিয়েছে, এখন যদি আপনি আমাকে বলেন নাইলা আপনি আপনার উল্লেখযোগ্য নাটকগুলোর কথা বলেন, বা আপনি দেখেন আমি কিন্তু
খুব বেশি হাতে গোনা 3 থেকে 4টা কাজের কথা বলবো, যদিও আমি আচ্ছা। সেঞ্চুরি পার করে ফেলেছি। Fine. তো তাহলে আপনি বলবেন যে রেগুলার কাজগুলো করা কেন? রেগুলার কাজগুলো করতে হয় কারণ আমাদেরকে স্ক্রিনে থাকতে হয়, সেটাই। বা আমাদের আসলে অভিনয় কাইন্ড অফ প্র্যাকটিস আমি মনে করি। যত জায়গা পাবো আমি তত ভালো তত ব্যাটিং করতে চাই, এবং একসময় ব্যাটিং করতে করতে আমি খুব ভালো সচিন টেন্ডুলকার হয়ে যেতেও পারি। সেই অর্থে আর কি আমি রেগুলার কাজগুলো করি, কিন্তু ভালো কাজগুলোর জন্য এই এক্সাইটমেন্টটা কাজ করে এবং Okay. সবসময় করবে। আচ্ছা, আমরা জানি না যে আপনি কাজ শুরু করেছেন, কিন্তু আপনি মঞ্চেও বেশ কিছুদিন কাজ করেছেন এবং এখনো কিছু না কিছু কাজ করে যাচ্ছেন। হ্যাঁ, আমি লোকনাট্য দল বনানী এই গ্রুপের সাথে জড়িত। আমি 2টা স্টেজ শো করেছি, এবং প্রথমে যে ব্যাপারটা আমার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে আমি প্রথমে মিডিয়াতে টেলিভিশনের জন্য কাজ করতে এসেছি, এসে দেখলাম আসলে আমার অনেক কিছু শেখার আছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডে কেউই এই মাধ্যমের সাথে যুক্ত না। সেক্ষেত্রে শেখার থেকে মঞ্চে যাওয়া এবং নেট প্র্যাকটিস করার জন্য মঞ্চে গেলেন। এবং মঞ্চে আমি আসলে গিয়েছি যেন আমি জোরে হা 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 করে হাসতে পারি, আমি যখন তখন কান্না করতে পারি, আমি গান গাইতে পারি। কিন্তু আসলে দেখলাম যে মঞ্চে গিয়েও এই ব্যাপারগুলো আসলে কি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে শিখতে হবে। মঞ্চ কেউ আপনাকে কখনো কিছু শিখাবে না। আপনি যদি নিজের আগ্রহ থাকে, নিজের আগ্রহে নিজেকে শিখতে হবে। মঞ্চে আমি 2টা স্টেজ শো করছি, এবং স্টেজ শো করতে গিয়ে আমি ব্যাপক ভয় পেয়েছি। প্রথমে স্টেজ শোর মজা একটা ঘটনা আছে। ঘটনা হচ্ছে প্রথম শোতেই আমি 8 লাইন ডায়লগ খেয়ে ফেলছি। আচ্ছা, যথারীতি পরে ডিরেক্টর আমাকে বললো, তো ডিরেক্টর বললো যে নাইলা, এই জন্যই বলি রিহার্সালে রেগুলার আসো, বুঝছো? উনি কিন্তু একটু এভাবে কথা বলেন। হ্যাঁ, তো আমি বললাম কিছু বলিনি, কারণ আসলেই তো দোষ তো আমার। তো তারপর আমি ঠিক করলাম যে নেক্সট একটাই শো করব, যে শোতে আমি একদম A to Z পারফেক্ট থাকবো। নেক্সট শোটা অবশ্যই পারফেক্ট ছিল, এবং তারপর থেকে আমি ঠিক করছি যে মঞ্চে আমি আপাতত কিছুদিন ইনঅ্যাক্টিভ থাকবো। ইনশাআল্লাহ ফিউচারে যদি আমার সাহস আরো বাড়ে, আমি আরো বড় হই, আমি আরো ম্যাচিউরড হই, তারপর আমি মঞ্চে রেগুলার কাজ করব। মঞ্চকে আপনি বলছেন যে আপনার শেখার একটা জায়গা, অবশ্যই, যেখানে আপনি ম্যাচিউরড এবং ভীষণ সাহসের একটা জায়গা। কারণ আমি আমার সাথে দর্শকের, এই যে আমি এবং দর্শক একদম, এখানে কিন্তু ভুল করার কোনো চান্স নেই, এখানে কোনো কাট নেই, এখানে আবার টেকের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এক্ষেত্রে আপনি বলতে পারেন নাইলা আপনি তো লাইভ অনুষ্ঠানও করেন, তো সেখানে আপনার এখনো বসে করছি, সেখানে আপনার ভয় লাগে না? মঞ্চে ভয় লাগে কেন? মঞ্চে ভয় লাগে কারণ মঞ্চের ডায়লগ গুলা আমার মুখস্থ। লাইভ অনুষ্ঠানে আমি অনেক সময় যা ইচ্ছা তাই বলতে পারি, বা যা ইচ্ছা বলতে আমি অনেক স্পন্টেনিয়াসলি কথা বলতে পারি। মঞ্চে তো আসলে আমার ডায়লগের বাইরে কিছু বলার নেই। সেটাই। আর মঞ্চে আপনি যদি এখানে যদি লাইভ অনুষ্ঠানে একটা ভুল কিছু বলেও ফেলেন, তো সেটাকে শুধরানোর জন্য আমরা আছি, কিন্তু এখানে দর্শক এখানে সরাসরি ধরতে পারছে না, যেটা মঞ্চে আরো বেশি সুযোগ থাকে। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? মজার ব্যাপার হচ্ছে আমি খুব গিলটি ফিল করলাম যে প্রথম শোতে আমি 8 লাইন ডায়লগ একদম খেয়ে ফেললাম, কিন্তু কোনো দর্শক কিন্তু বুঝতে পারেনি। আচ্ছা, এটাই হচ্ছে মজার ব্যাপার। কেন আপনি 8 লাইন খেয়ে ফেলেন, দর্শক বুঝবে মানে না? 8 লাইন আগের যে ডায়লগটা ছিল, 8 লাইন পরের ডায়লগটাও কাছাকাছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট গল্প অনুযায়ী সেই নাটকটা ছিল, তো 2টা ডায়লগ হচ্ছে কাছাকাছি। আমি এত আপসেট হয়ে গেছিলাম, তো আমি আপসেট হয়ে যাওয়ার কারণে আমি ডায়লগ খেয়ে ফেলার কারণে মানুষ বুঝতে পারেনি, কারণ একই ডায়লগ তো ওইটুকু বোঝা যায়নি, কিন্তু যার কারণে ডিউরেশন একটু কমে গেছে। সমস্যা হচ্ছে যে ডিরেক্টর সাহেব এটা বুঝে ফেলছেন, তাই না? সেটা অবশ্যই, সেখানে তার ফাঁকি দেওয়ার কোনো চান্স নাই। ওকে, নাইলা, আজকে আমাদের যে আলোচনা, যেটা আমরা লাভ বক্স নিয়ে কথা বলছিলাম, তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক সময় আমরা বলি যে আমার দরকার একজন শরৎচন্দ্রের নায়িকা, হ্যাঁ, যিনি হবেন আমরা মানে যে ওই সময়ের যে প্রেমটা দেখি, সেকালের প্রেম যেটা দেখি, হ্যাঁ, মিষ্টি প্রেম কিন্তু লাজুক প্রেম। অনেকেই বলেন যে ও কালের প্রেমটা, আবার অনেকে বলছেন যে একটু ম্যাজমেজে প্রেম। এই কালের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস যে প্রেম, সেটা আরো বেশি এক্সাইটিং। আপনার কাছে কোনটা মনে হয়, কোনটা আপনার কাছে ভালো লাগে? আচ্ছা, ওকালের প্রেম তো আসলে আমি তো একালেরই, হ্যাঁ, কিন্তু ওকালের প্রেমের প্রতি আমার যে মজার ব্যাপারটা আছে সেটা হচ্ছে ওকালের প্রেমে, যেমন আপনি অপু সংসার সিনেমাটা যদি দেখেন বা অপু সংসার গল্পটা যদি পড়েন, ও সে জানালা খুলে খিড়কিতে, অপর পাশের খিড়কিতে একটা মেয়েকে একটু একটু দেখতো, সেটা দেখার জন্য কিন্তু সে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতো এটাকে দেখবে। এই যে একটা ভালো লাগা, বা তখন দেখবেন যে তখন আপনি আপনার যদি ফিয়ান্সে বা আপনার গার্লফ্রেন্ডকে আপনি একটা গোলাপ ফুল দেন বা যে কোনো একটা ছোট্টখাট্ট গিফট দিলেন, কি খুশি হবে। এখন আপনি দেখেন আপনার ট্যাবলেট গিফট, মানে আপনি মোবাইল ফোন গিফট করেন বা যে কোনো কিছু গিফট করেন, কোনো কিছুতেই কিন্তু স্যাটিসফাই করা ভেরি ডিফিকাল্ট। আর এখনকার প্রেমে কনসিস্টেন্সি অনেক কম, কারণ এখন আমাদের মাধ্যম অনেক বেশি, আমরা এখন অনেক বেশি বিভিন্ন জায়গায় ডাইভার্টেড, আমরা অনেক কিছু নিয়ে চিন্তা করি। আসলে আমাদের মনে
বনে অনেক পাখি গান গায় ইত্যাদি ইত্যাদি। তা আমার কাছে মনে হয় আগের প্রেমটার মজাটা আসলে একটু অন্যরকম। আগের প্রেমটার মজা এই যে চোখে চোখে একটু কথা, একটু আচ্ছা চোখে চোখে তাকানো, আচ্ছা, কত মানে ওইটা ব্যাপারটাই মানে আলাদা, আপনার যদি ফিলিংসটাই সুযোগ আলাদা। থাকতো তাহলে আপনি সেকালে যে একটা প্রেম করে আবার এখানে অবশ্যই চলে আসতেন। অবশ্যই, এবং সেই সময় গান শুনতাম, আমার প্রেমিককে অবশ্যই আমাকে গান শোনাতে হতো আচ্ছা, আয়নাতে, ওই মুখ দেখবে যখন। পুরাতন দিনের গান সব। হ্যাঁ আচ্ছা, ওকে নাইলা, আপনার কাছ থেকে কিন্তু আমরা শুনছি যে এই কালার সে কালার প্রেম নিয়ে, আপনার কাছ থেকে প্রেম নিয়ে কিন্তু আরো আরো কথা শুনবো, এবং প্রেম সম্পর্কে আপনার বিশেষজ্ঞ ভাবনা, আপনার প্রেম সম্পর্কে বিভিন্ন ধরনের তালি বা না, আমি বিশেষজ্ঞ না, আমি বিশেষভাবে অজ্ঞ। বিশেষ না, আমরা সবাই বিশেষজ্ঞ, আবার বিশেষভাবে অজ্ঞ, সবাই আমরা, কিন্তু আপনার পারসেপশনটা আমরা শুনবো এবং আরো আরো অনেক কিছু শুনবো। তবে তার আগে আমরা ছোট্ট একটি বিরতি থেকে ঘুরে আসবো। যে দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইয়াং নাইটের স্পেশাল ইভেন্ট ইয়াং নাইট লাভ বক্স অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মুনমুন মহসিন নায়লা, যার কাছে আমরা শুনছিলাম প্রেম সম্পর্কে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, আরও আমরা শুনবো। তবে তার আগে নাইলা, আমরা আপনার আরেকটা বিষয়ের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনি যে মিডিয়াতে কাজ করে যাচ্ছেন বা আপনি এমবিএ পড়াশোনা করছেন, এরও পাশাপাশি আপনি সময় কিন্তু বের করে নিয়েছেন আরও একটা কাজ করার জন্য, যে কথাসাহিত্যিক শওকত ওসমান স্মৃতি পরিষদ, এটা নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন। তো এই কথাসাহিত্যিক শওকত ওসমান স্মৃতি পরিষদ শুনলেই যে জিনিসটা মাথার মধ্যে আসে, যে জিনিসটা একটা সাহিত্যসেবীদের একটা প্রতিষ্ঠান, এবং কথাসাহিত্যিক শওকত ওসমানের যে স্মৃতি, সেটা রক্ষায় আপনারা কাজ করে যাচ্ছেন, ব্যাপারটা কি এটাই? এখানে বলতে হলে আপনাকে একটু শুরুর দিকে আসতে হবে। সেটা হচ্ছে আমি মিডিয়াতে প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় একজন আইডল পারসন থাকে, আচ্ছা, আপনার একজন মিডিয়াতে গুরু কি থাকে। ইয়ে কি মিডিয়াতে আমার যিনি গুরু, শওকত আমি ওসমান যাকে সাহেব? না ওনাকে দেখার সৌভাগ্য আমার হয়নি। আচ্ছা তো ওনার সবচেয়ে ছোট ছেলে যিনি জানেসার ওসমান, আচ্ছা, উনি একজন জানাস মুভি ওসমান সাহেব, মেকার। রাইট। তো উনাকে আমরা আসলে সবাই গুরু বলে ডাকি, এবং আমি গুরু হিসেবে মানি। উনি আমার আসলে এই ক্ষেত্রে কাজ করার যত ইন্সপিরেশন, আমার ওনার থেকে আমার অনেক কাজ শেখা। আচ্ছা তো ওনাদের সাথেও আমার যুক্ত হওয়া কথাসাহিত্যিক শওকত ওসমান স্মৃতি পরিষদ, কারণ এত বড় একজন কথা সাহিত্যিককে নিয়ে কোনো ডকুমেন্টারি হয়নি। ওনার উপর অনেক বই আছে, ওনার অজানা অনেক তথ্য আছে, সেই সব তথ্য হারিয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা করেছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ওনার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান পালন করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেই অনুষ্ঠানে দর্শক আনতে আমাদের খুব কষ্ট হয়, কারণ আচ্ছা। আমরা একটা গানের শো হবে, একটা হিন্দি গানের শো হবে, সেখানে কিন্তু দর্শক দেখবেন উপচে পড়ছে, অথচ একজন কথা সাহিত্যিকের স্মৃতিচারণ হবে, সেখানে দর্শক খুঁজে পাওয়া বেশ মুশকিল। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা আরো কিছু কাজ করি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একজন মানুষ হিসেবে আমি একজন ভালো মানুষ হতে চাই, একজন শিল্পী হিসেবে আমার সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে আমি ওনাদের সাথে অ্যাক্টিভলি যুক্ত। আমরা সামনে কথা সাহিত্যিক শওকত ওসমান উপর একটা বই বের করতে যাচ্ছি, যে বইটাতে ওনার সম্পর্কে বিভিন্ন মানুষ, প্রায় 350 জন মানুষ ওনার সম্পর্কে বিভিন্ন ছোট ছোট স্মৃতি লিখেছেন। তো আরো কিছু কাজ করে আমরা প্রতি বছর কিছু ছেলে মেয়েকে বৃত্তি প্রদান করি। এছাড়াও আমরা পথ শিশুদের নিয়ে প্রত্যেক শুক্রবার একটা গেট টুগেদার করি, যেখানে আমরা প্রজেক্টর ওদেরকে শিশুদের চলচ্চিত্র দেখাই। মানে গতকালকে এটা হয়ে গেল? হ্যাঁ, এরকম আমি গতকালকে থাকতে পারিনি, কিন্তু আমরা মোটামুটি সবাই, আমরা যারা সদস্য আছি, নিয়মিত এটা হচ্ছে। হ্যাঁ, নিয়মিত এটা হচ্ছে, এবং আমি সেখানকার আর্ট টিচার। আমার কাজ হচ্ছে ছবি আঁকা শেখানো। তো এছাড়া আমরা যেটা করি যে বাচ্চারা সারাদিন, পথশিশুরা কিন্তু সারাদিন অনেক কিছু করে, এবং তাদের মধ্যে অনেক ক্রাইম থাকে, তার মধ্যে অনেক দুষ্টুমি থাকে, তার মধ্যে অনেক কিছু থাকে। তারা এসে সবাই সত্যি কথা বলবে, তাদেরকে বোঝানো হবে তুমি যে কাজটা করলে এটা আসলে উভয় না করে উভয় করলে ভালো করতে। আমরা একদম নেগেটিভলি বলি না যে তুমি এই কাজটা খারাপ করেছো, আমরা খুব পজিটিভলি বলি, এবং বাচ্চাদেরকে আমরা টেক কেয়ার করার চেষ্টা করি। ঈদে, তারপর পহেলা বৈশাখে, নববর্ষে সবাইকে খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়। এই ফান্ডিংটা আমরা শওকত ওসমান, আমরা নিজেরা এই ফান্ডিংটা করছি, এবং এর মাধ্যমে আমি অনেকের কাছে আসলে অনুরোধ জানাতে চাই যে এই ফান্ডিং এ আমাদেরকে সহায়তা করার জন্য, কারণ আমাদের এটা নিয়ে আরো বিশাল প্ল্যান আছে। রাইট। আচ্ছা, এই যে পথশিশুরা বা আমাদের স্বাভাবিক সবাই যারা আছেন, লেখাপড়া করছেন, বড় হচ্ছে, কিন্তু একটা সময় আমরা যখন দেখতাম ইউনিভার্সিটি লেভেলে যখন যাইতো, ওখানে যাওয়ার পরে দেখা যেত যে মেয়েদের হলের সামনে বিশেষ করে অনেক পুরুষের
কাচুমুচু একটা উপস্থিতি, কি জন্য যে আপা আপনি কি হলে যাচ্ছেন, বলে হ্যাঁ, প্লিজ আমার এই চিঠিটা 3 নাম্বার 3 তলায় এত নাম্বার রুমে একটু পৌঁছে দেবেন, একটা চিরকুট, হ্যাঁ, যে প্লিজ তুমি এখানে আসো। বা অনেক সময় আমরা দেখি যে অনেক ক্ষেত্রে অনেকের কাছে চিঠি, অনেকে চিঠির জন্য অপেক্ষা করছেন, চিঠি আসতো বা চিঠি আসতো না, একটা হাহাকার ছিল, একটা অপেক্ষা। এই যে প্রেমের ক্ষেত্রে যে একটা যোগাযোগটা, সেইখানে তো কিন্তু পরিবর্তনটা একটা বৈপ্লবিক পরিবর্তন চলে এসেছে। আমরা ফেসবুকের কথা এখন জানি, মোবাইলের কথা আপনি মাত্র বললেন যে মোবাইলে কথা বলতে বলতে এক্সাইটমেন্ট তৈরি হয়, বা টুইটার বা আপনার স্কাইপেতেও কথা হচ্ছে। এই যে পরিবর্তনটা, এইটাকে অনেকেই বলেন খুব ভালো, এই পরিবর্তনটা দরকার ছিল। আবার এই মানে আবার অনেকেই বলেন যে এই জিনিসটা প্রেমের ক্ষেত্রে যে অপেক্ষা, এই যে মধুর অপেক্ষা, ওইটাকে মানে বিলীন করে দিয়েছে। আপনি কি মনে করেন? এক্ষেত্রেও আমার একটা মজার এক্সপিরিয়েন্স আপনাকে শেয়ার করি। আপনি যে বললেন মধুর অপেক্ষা বিলীন করে দিয়েছে, কথাটা এই জন্যই সত্য। তো আমি বিকজ উনি স্কুলের স্টুডেন্ট ছিলাম, তো আচ্ছা, তখন আমি তখন আপনার কাছে চিরকুট আসতো? না না আচ্ছা, আমার কাছে চিরকুট আসছে না, আমি হয়তো অত সুন্দরী ছিলাম না। ওকে। তো আমি তখন স্কুলে স্কুলের ছুটি শেষে বাইরে দাঁড়িয়ে আছি, তো এরকম একটা ভাইয়া খুব সুন্দর দেখতে, মোটামুটি তখনকার সময় সুন্দর আর কি, আচ্ছা, মানে খুব স্পাইক চুলে, স্পাইক দা ইয়ে টাইপের ভাই। এসে বললো, আচ্ছা এক্সকিউজ মি আপু, আপনি কি আমার একটু উপকার করতে পারেন? তা আমি প্রথমে বাসা থেকে তো বলে দিছে, তখন আমি একা যাওয়া আসা করতাম, ছেলেদের সাথে কিন্তু কোনো কথা বলবা না, ছেলেদের দিয়ে তাকাবা না, ছেলে যদি কিছু ইশারা করে একদম ইয়ে করবা, কিছু দিলে সাথে সাথে নিয়ে এসে বাসায় দিয়ে দিবা। এবং আমার মারও খুব মজার একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে আমার মারা 8 বোন, তো 8 বোনে ঠিক উল্টা দিকে বাসায় 8টা ছেলে থাকতো, ঠিক আছে? আচ্ছা, তো এই 8টা ছেলের সাথে 8টা মেয়ের একটা মজার ইন্টিমেসি ছিল। তো আম্মুরা যখন দল বেঁধে স্কুলে যেত, যেহেতু 8 বোন, গ্যাপ বয়সের গ্যাপ বেশি ছিল না, তো তখন না পিছন থেকে ছেলেগুলো এরকম 8 চিঠি, বোন একসাথে স্কুলে যেতেন? 8 বোন একসাথে না, হয়তো তখন 6 জন একসাথে স্কুলে যেত বা আচ্ছা। 5 জন একসাথে স্কুলে যেত। তো 5 জন সাপোজ একসাথে স্কুলে যাচ্ছে, পিছন থেকে 5 জন আবার 5 জনকে পছন্দ করে, এবার কে কাকে পছন্দ করবে ঠিকঠাক করা। তো এরকম চিটকুট ফেলতো। আমার আম্মুরা করতো কি, সুন্দর করে ওগুলো তুলে এভাবে নিয়ে ওদের দিকে একটা হাসি দিয়ে বাসে চলে যেত। দে আর ভেরি এক্সাইটেড, তারা খুব এক্সাইটেড ছিল, দে ওয়ার ভেরি এক্সাইটেড। তারা তখন ভাবতো যে নিশ্চয়ই কোনো একটা রিপ্লাই পাবা। আম্মুরা যে সুন্দর করে আমার নানির হাতে দিয়ে আসতো, আমার নানি পরে যথারীতি তাদের বাবার কাছে বিচার চলে যেত। তো এইরকম ছিল ব্যাপারটা। তো আমার ক্ষেত্রে যেটা হলো, পরে ওনার রিকোয়েস্টে বললো যে আপু ভিতরে যেয়ে দেখবেন এরকম সেই সময়কার চুলে কালার করা খুব স্টাইলিশ একটা আপু আর কি, বলছো এরকম হলুদ চুলের একটা আপু দাঁড়ায় আছে, ওনাকে যে এই চিঠিটা দিবেন। আপনার কি সত্যি কথা বলো, আপনার কি তোর মন খারাপ হলো? না, আমি তো ভাবলাম কি যে আমাকে কি বললো, মানে বুঝলাম না। আচ্ছা আমাকে চিঠি দিতে বললো, আমি এত বোকাশোকা, আমি বললাম ঠিক আছে ভাইয়া ঠিক আছে। বল কোন মেয়েটা জানি, আচ্ছা ওই মেয়েটা। যে আমি বললাম এক্সকিউজ মি আপু, আপনাকে না ওই যে বাইরে দাঁড়ানো ভাইয়াটা না এই চিঠিটা দিতে বলছে। বল কি তুমি এই স্কুলের স্টুডেন্ট না? বললাম হ্যাঁ। বল কি তোমার এত বড় সাহস, তুমি আমাকে চিঠি দিতে আসছো, এখন যদি আমি প্রিন্সিপালের কাছে তোমার নামে কমপ্লেইন করি? আমি তো ভাই কি উপকার করতে গিয়ে কি অবস্থায় পড়লাম, মানে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। তারপর মেয়েটা করলো কি, আমার চোখের সামনে চিঠিটা না পড়ে এভাবে ছুঁড়ে ফেলে দিল। আচ্ছা, এই হচ্ছে চিঠির গল্প শেষ। আচ্ছা, কিন্তু চিঠির যে ব্যাপারটা, আগেকার সময় চিঠির কিন্তু একটা অন্যরকম ফ্লেভার ছিল। চিঠি পাঠালাম, চিঠি নিয়ে তো প্রচুর গান আছে, যে চিঠি কখন আসবে, চিঠির জন্য একটা অপেক্ষার ব্যাপার ছিল। এখন আপনি দেখেন সাপোজ এখন তো সবকিছুই আমাদের ডিজিটাল, হ্যাঁ, এখন আমরা খুব আপডেট, আমাদের এখন সবকিছু খুব ইন্টারেস্টিং, আবার খুব সবকিছু সব শর্টকাট, এবং কোনো কিছু কিন্তু লাস্টিং করে না খুব বেশি সময়। সাপোজ তুমি কাছে আসবা, আমরা এখন হোয়াটসঅ্যাপ ইউজ করি, ভাইবার ইউজ করি, ফেসবুক ইউজ করি, স্কাইপ ইউজ করি, সবকিছু ইউজ করি না, কেন আসবো না? আমার মুখে একটা সমস্যা, ঠিক আছে যাও তাহলে আর কালকে থেকে আমার সাথে কথা বলবো না, শেষ। অথচ আগের জিনিসটা কি ছিল, দেখেন আমি একটা চিঠি লিখলাম যে তোমাকে আমি তোমার সাথে আমার কবে দেখা হবে, হয়তো 1 সপ্তাহ পর রিটার্ন আসলো, একটা রিপ্লাই আসলো, সেই 1 সপ্তাহ যে অপেক্ষা, এই অপেক্ষার পালাটা এখন অনেক কমে গিয়েছে। তো এই অপেক্ষার পালা কমার পরও আসলে সবকিছুর পরও মনে হয় প্রেম আসলে আজীবনই থাকবে, প্রেম কখনো হঠাৎ করে শেষ হয়ে যাওয়ার মতো না। আপনি বলছেন যে প্রেমটা থাকবে কিন্তু এটা ফ্লেভারটা একটু অন্যদিকে টার্ন করেছে, ফ্লেভারটা অন্যদিকে টার্ন করেছে এখন। এবং প্রেমের দিকে এখন আসলে সেই একমুখী যে ব্যাপারটা, মানে আগে নিশানা করলাম অমুককে, অমুককেই আমার জীবনে চাই, আজকে অমুককে নিশানা করলাম, অমুক না বলে দিল ঠিক আছে, তাহলে কালকে
ও তো ভালো, ওকে আচ্ছা একটু রিকোয়েস্ট করে দেখি। আচ্ছা, এটা বহুমুখী ধারা এখন চলে গিয়েছে। সেটাই। আবার আসলে আমি পুরোটাই নেগেটিভ বলবো না, সবকিছুই খারাপ দিক আছে, পজিটিভ দিকও আছে, নিশ্চয়ই কিছু পজিটিভ আছে, আচ্ছা নাহলে সেই এখনো সম্পর্কগুলো টিকে আছে, রাইট। এখনো সবাই বিয়ে করছে। হচ্ছে এই যে পজিটিভ দিকগুলো, অর্থাৎ আপনি বলছেন যে একালের প্রেমেও কিছু পজিটিভ সাইড আছে, এই পজিটিভ সাইডগুলো নিয়েই কিন্তু আমাদের এখনকার গবেষণা, যেমন লাভ বক্স। লাভ বক্স এবং আপনার কাছে আমার প্রশ্ন যে হ্যাঁ আপনাদের অনুষ্ঠানের নাম লাভ বক্স কেন? কারণ লাভ বক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি যে আমরা একটা প্রেমের পসরা নিয়ে বসি, একটা প্রেমের ঝুলি নিয়ে বসি, এই ঝুলি থেকে বিভিন্ন কথা আমরা বের বের হয়, বিভিন্ন জনের গুণজনের মন্তব্য মন্তব্য আমরা শুনি, এবং সেজন্য এটা লাভ বক্স। এই লাভ বক্স নিয়ে আপনি যখন বললেন এই লাভ বক্স নিয়ে, এখন কিন্তু আমরা আপনাকে ভালো করে চেপে ধরে বিভিন্ন প্রশ্ন হ্যাঁ নিয়ে, হ্যাঁ অবশ্যই, তবে কোনো তার আগে সমস্যা নেই। আপনাকে একটা স্বস্তি দেওয়ার জন্য আমরা একটি বিরতি দিকে ঘুরে আসছি। অবশ্যই। দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এখনই, সাথেই থাকুন আমাদের। দর্শক, বিরতির পর আজকের জন্য শেষবারের মতো আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের ইয়াং নাইট লাভ বক্স অনুষ্ঠানে। আমাদের সাথে তো নাইলা রয়েছেন স্টুডিওতে। নাইলা, আপনার কাছে আমাদের প্রশ্ন যে আপনি, আমরা একাল থেকে সেকাল থেকে আমরা এখন একালে চলে এসেছি, একালের বাস্তবতা নিয়ে কিছু প্রশ্ন। যেমন সেকালে আমরা দেখতাম যে যখন একটা প্রেম হলো, হ্যাঁ, একটা আবেগঘন সম্পর্কে গড়ালো, তখন প্রথম কাজ হচ্ছে প্রেমিকের কোনো মতে বাপের পয়সা, ভাইয়ের পয়সা বা নিজের পয়সা সব গোল করে একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে বসা, হ্যাঁ, সেখানে স্যুপ খেতে খেতে কথা বলা, স্প্রাইট খেতে খেতে কথা বলা, চিকেন ফ্রাই খেতে খেতে কথা বলা, হ্যাঁ, বা অত কিছু না থাকলে যদি পকেটের জোর কম থাকে, মানে চীনা খাবার না খেয়ে চীনা বাদামটা খাওয়া পার্কে। কিন্তু এখন দেখা যাচ্ছে এই চাইনিজ প্রভাব থেকে আমরা আস্তে আস্তে পাশ্চাত্য প্রভাবের দিকে যাচ্ছি। এখন ফাস্ট ফুডটা আমাদের এই মেনু দখল করে নিচ্ছে, বা যদি তখন পকেটটা ভারী থাকে আমরা বিভিন্ন বুফে ডিনে যাই। হ্যাঁ, তো এই যে পার্থক্যটা, হ্যাঁ, এটা অনেকেই বলছে যে আমাদের মানে মানে পকেটের জন্য যেমন ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি প্রেমের এই সেটটাকে আপনি কিভাবে দেখেন? প্রেমের এই সাইডটাকেই যেভাবে দেখি না কেন, প্রথম কথা আমি ফাস্টফুড খুবই ভালোবাসি। আচ্ছা সেটা প্রেম করতে গিয়েই হোক, না গিয়েই হোক, আর আমাদের কাজের ক্ষেত্রেই হোক, আমার প্রায় ফাস্টফুড খাওয়া হয় এবং আমি তারপরে অ্যাভয়েড করার চেষ্টা করি। আর প্রথম ব্যাপার হচ্ছে, আমি এক্ষেত্রে এখনকার প্রেমের কথা যদি বলি, আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে দেখেছি যে তারা তাদের বাবার এত কষ্ট করে উপার্জিত টাকা, সেমিস্টার ফি, কিভাবে নকল মানি রিসিপ্ট বের করে সেটাই। বাবাকে দেখায় যে ঠিকই ইউনিভার্সিটিতে পে করা হয়েছে, সেটা দিয়ে গার্লফ্রেন্ডকে মোবাইল গিফট করার পরও শেষ পর্যন্ত সেই গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক টিকে না। আর আগে দেখেন যে আমার পকেটে 2 টাকা আছে, 2 টাকা থেকে 1 টাকা দিয়ে মনে হয় তখন চীনাবাদাম পাওয়া যেত। হ্যাঁ, 1 টাকা চীনাবাদাম খেতে, তখন গাছপালাও ছিল ভাই, গাছপালা ছিল, বসার জায়গা ছিল। এখন আপনি একটা পার্কে গিয়ে আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসেন না, দেখেন আপনাকে কতগুলো অড কমেন্ট শুনতে হবে। সেক্ষেত্রে আপনি তার চেয়ে বেটার না যে আপনি একটা রেস্টুরেন্টে বসে, একটা ভদ্র পরিবেশে বসে, আর কিছু পয়সার বিনিময়ে হোক আর যেভাবে হোক আপনি একটা ভালো সময় কাটাচ্ছেন। এখন শুধু যে প্রেমিকারাই যে রেস্টুরেন্টে যায়, ইউ ক্যান নট দ্যাট। আমরা তো ফ্রেন্ডরা মিলে সবাই আউটিং এ গেলে আমরা রেস্টুরেন্টে খাই, এবং বিভিন্ন আমাদের কাজই হচ্ছে ঢাকা শহরে কোথায় কি খাবার আসলো, কোথায় কোন নতুন রেস্টুরেন্ট হলো, সেগুলো এক্সপ্লোর করা। উই লাভ টু এক্সপ্লোর। রাইট, এখন সবুজের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, সবুজের পরিমাণ কমে যাচ্ছে। আপনি এখন মনে হয় সবুজের পরিমাণ কমে গিয়ে কাকের পরিমাণ বেড়ে গিয়েছে। আপনি গাছের নিচে বসলে আসলে আপনাকে চিন্তা করতে হবে অনেক কিছু, যে উপর থেকে কিছু পড়বে, এখান থেকে ছিনতাইকারী আসবে, ওখান থেকে অমুকের কথা শুনতে হবে, এই শুনে আবার আমার গার্লফ্রেন্ডটা চটে গেল, আর আমার গার্লফ্রেন্ড বলছি তোমার রুচি এরকম, তুমি আমাকে এরকম একটা জায়গায় নিয়ে এসেছো, ওকে ব্রেকআপ। কি দরকার ভাই এত কষ্ট করার? 90-এর দশকে একটা বিখ্যাত ডায়লগ ছিল, এটা ছিল হাসান হাবিবের, উন্মাদ সম্পাদক। তিনি বলছিলেন যে এক রিকশায় প্রেমিক প্রেমিকা যাচ্ছে, তখন বলছে যে রমনা চলো, তো রিকশাওয়ালা বলছে ধুরো ওখানে কোনো প্রাইভেসি আছে নাকি, চলে বোটানিক্যালে যাই। কিন্তু ওই যে কালচারটাই বলে এখন চেঞ্জ হয়ে গেছে, আমরা চলে আসছি বিভিন্ন ইয়েতে। তো এইটার সাথে মনে আরেকটা জিনিস, যেটা আপনি যেটা বলছিলেন যে গিফট, আগে যেটা ছিল যে গোলাপ ফুল পেলেই আবেগে গদগদ, কিন্তু এখন এই ধারাটা চেঞ্জ হচ্ছে। এখন পারফিউম, দামি মানি ব্যাগ, বা আরো অনেক কিছু। এই গিফটের ব্যাপারটা নাইলে আপনি কিভাবে দেখেন, কি ভালো হচ্ছে আসলে? আহা, এখন তো অনেক কিছু লাগে, কি করব? আচ্ছা, সবাই কি করবে বলেন? আগে তো এত কিছু লাগতো না, এখন টিভি চ্যানেল কয়টা?
আগে টিভি চ্যানেল কয়টা ছিল, থিংক অ্যাবাউট দ্যাট। সেটাই। আগে একটা নাটক দেখলে বহুব্রীহি বা আপনার সেই সংসপ্তক নাটকের কথা কিন্তু মানুষ এখনো বলে। আর এখন বর্তমান সময়ে যেমন আপনাকে সেদিন একটা মজার কথা বলি, আমি উত্তরের শুটিং শেষে আমরা সবাই ট্যাক্সি ক্যাবে করে, আমাদের সেদিন গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে, ইউনিটের গাড়িতে নষ্ট হয়ে যাওয়াতে আমাদের ট্যাক্সি ক্যাবে করে আমরা ব্যাক করছিলাম। তো আমাদের পুলিশ যথারীতি থামালো। পুলিশে তখন আমার মুখে মেকআপ ছিল। আমার আবার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে মানুষ প্রায় রাস্তাঘাটে আমাকে চিনতে পারে না, কারণ আমার মেকআপ সহ চেহারা একরকম, মেকআপ ছাড়া চেহারাটা অন্যরকম। দুঃখের কথা বলেন না, ওইটা আমারও সেম, আমাকে কেউ চিনে না। আচ্ছা বলেন। যাক, আমাদের দুঃখটা একই রকম হলো। এক জায়গায় মিলে গেল। হ্যাঁ, তো পুলিশ আমাকে থামালো, তারপর বললো যে আপনারা কোথা থেকে আসছেন? উত্তরা 7 নম্বর সেক্টর। কোথায় গিয়েছেন? শুটিং এ। আচ্ছা। তো আমার পিছনে কিন্তু আরো ছিল, মেয়েরা ছিল, ওরা কেউ কথা বলতেছে না। তো সেখানে আমি লিডার। তো আমি বললাম যে হ্যাঁ, আপনি কি করেন? অভিনেত্রী, অভিনয় করার চেষ্টা করি। আচ্ছা, আপনি আচ্ছা, দু একটা নাটকের নাম বলেন তো। আমি ওনাদের তাকে বললাম আচ্ছা আপনি দু একটা নাটকের নাম বলেন তো। বাস, পুলিশ হেসে দিল, বললো কি আপু আসলে কি বলবো, গত 15 বছর না টিভি দেখার টাইম পাইনি, এই সারা ডিউটি করি, সকালবেলা যে ঘুমাই, তারপর বইয়ের কথা শুনি, বাচ্চার কথা শুনি, এটা শুনি ওটা শুনি, আসলে আমার আর সময় হয় না। বল কি আপু যান, অনেক ভালো লাগলো, সামনাসামনি তো আপনাকে দেখলাম, টিভিতে না দেখি। তো এটাই হচ্ছে কি আপনি চিন্তা করেন, দেখলাম টিভিতে না দেখি, মানে টিভিতে না দেখে স্কোপ পায় না তো তারা, আসলে বলে তো লাভ, তাদের ডিউটি সারা রাত ডিউটি করে সকালবেলা এসে ঘুমায়, তারপর বউকে সময় দিতে হয়, বাচ্চাকে সময় দিতে হয়, আরো যদি আদার্স কিছু থাকে সবকিছুতে সময় দিতে হয়, তারপর আবার রাতে ডিউটি। সো টিভি দেখার সময় কোথায়? আর টিভি দেখলেই খুললে দেখা যায় বিজ্ঞাপন, এই সে হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আপনার কাজের কথা যখন আমরা আসলাম নাইলা, আপনাদের আমরা যদি একটু শুনি যে আপনি যে কাজ করে যাচ্ছেন, আপনার অনেক নাটকই আমরা দেখার সুযোগ পাচ্ছি, ভবিষ্যতে আপনার কি ধরনের নাটক আমরা দেখতে যাচ্ছি সামনে? আমার একটা টেলিফিল্ম আসছে, যে টেলিফিল্মটা নিয়ে আমি অনেক আশাবাদী, কারণ এই টেলিফিল্মটার শুটিং প্রায় 27 দিনের উপর হয়েছে। এবং এটা মনে হয় বাংলাদেশের প্রায় রেকর্ডের কাছাকাছি যে একটা টেলিফিল্ম নিয়ে 27 দিন শুটিং করা, কারণ আমরা ওই কাজে বিশ্বাসী, কোয়ালিটিতে বিশ্বাসী, কোয়ান্টিটিতে না। তো আমরা মনে করি আসলে একটা ভালো কাজের পেছনে অনেক সময় দেওয়া প্রয়োজন, অনেক ব্রেন স্ট্রমিং করা প্রয়োজন। তো এই কাজটা, এই গল্পটা হচ্ছে ফয়সাল খান রিপনের, এবং সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, এবং আমার কো আর্টিস্ট ছিলেন মিনহাজ কিবরিয়া। এবং এই টেলিফিল্মটার নাম এখনো আমরা মোটামুটি যেটা ঠিক করেছি আপাতত, সেটা হচ্ছে এভরিথিং হ্যাজ আ প্রাইস। আচ্ছা, সবকিছু একটা মূল্য আছে। তো এই টেলিফিল্মটা নিয়ে আমরা খুব আশাবাদী। এই টেলিফিল্মটা উপরই আসলে আমাদের ফিউচার প্ল্যান ফিল্ম করা, বিশেষত আমার। আমি মিডিয়ার সব সেক্টরে কাজ করা হয়ে গিয়েছে, কিন্তু একটা স্বপ্ন আমি এখনো খুব যত্ন করে লালন করে রেখেছি, সেটা হচ্ছে আমার সাথে যারা শুরু করেছিল তারা ইদানিং তাদের কাছে প্রায় শুনি যে দোস্ত তুই তো কিছুই করতেছিস, তোর দিয়ে কিচ্ছুই না, হ্যান ত্যান, কেন দোস্ত কি হয়েছে? আরে আমরা তো 5-6টা ফিল্ম করতেছি, অমুক ডেটে ফিল্ম করছি, অমুক ডেটে ফিল্ম করছি। তারা কিন্তু ফিল্ম বলে, ফিল্ম শব্দটা হবে ফিল্ম, সেটাই ফিল্ম বলে, ফিল্ম অমুক ফিল্ম করতেছি, এই করতেছি, সেই করতেছি। দোস্ত হোয়াটস দ্য আউটপুট কোথায়? তোর ধারণা যে এই ছবিগুলো মানুষ দেখবে, এমন কিছু একটা করো যেটা মানুষ যে দেখবে। এবং আমার এখনো এই স্বপ্নটা বাকি আছে, এবং এই স্বপ্নটা আমি পূরণ করতে চাই। আমি সত্যি একটি হলেও মুভি করতে চাই, যে মুভিটা মানুষ আসলে সিনেমা হলে গিয়ে বসে দেখবে, এবং সেটা অবশ্যই বাণিজ্যিক ধারার মুভি হবে। এই কারণে, কারণ সারাদিন আমরা এত সমস্যায় থাকি, সরকার বলেন, বিরোধী দল বলেন, আমাদের দেশের অবস্থা বলেন, গার্লফ্রেন্ড বলেন, ওয়াইফ বলেন, বা ফিয়ান্সে বলেন, সবাই আমাদেরকে এত সমস্যায় রাখে যে আমরা আসলে টিকিট কেটে হলে গিয়ে আর সমস্যা দেখতে চাই না। ওখানে আমরা আসলে এন্টারটেইনমেন্ট চাই, কিন্তু এন্টারটেইনমেন্টের আবার লজিক থাকতে হবে। এমন কোন লজিক্যাল না যে নায়িকা হঠাৎ করে আকাশ থেকে এসে পড়লো, বা নায়িকা বাচ্চাও বলে চিৎকার করলো, নায়ক আমেরিকা থেকে ছুটে আসলো নায়িকাকে বাঁচাতে, এইরকম গল্পনা। কিন্তু গল্পও খুব সুন্দর হতে হবে, কিন্তু সেটা বাণিজ্যিক ধারা। তাহলে আপনার সিনেমা সেটা গুলিস্তান বা পল্টন থেকে ছুটে আসবে নায়ক। আমার নায়িকা আসলে বাঁচাও বলবে না, কারণ আমার নায়িকা ইজ ভেরি স্মার্ট হবে, সে নিজেই জানে আমি তোমাকে বাঁচাবো, নিজেই কিভাবে। এটাও হতে পারে। আচ্ছা, নাহলে আপনার সাথে কথা বলার সময় আপনি বলছিলেন যে ভবিষ্যতে এই যে আপনার যে কাজ পথ শিশুদের নিয়ে বা অন্যান্যদের নিয়ে, আপনি বলছিলেন যে আরো কিছু কাজ করবেন বা করতে যাচ্ছেন, সেটা কি? হ্যাঁ, আমার কিছু কাজ বলতে আপনি যদি বলেন যে আমি খুব পিচ্ছি একটা মেয়ে, এবং এই বয়সে আমি ছোট মুখে বড় কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি ফিউচারে ডিরেকশনে আসতে চাই, ডিরেকশনে আরো অনেক সময় পরে আসতে চাই। এবং আমি আসলে প্রথমে
টিভি টেলিভিশন প্রোগ্রাম বানানোর মাধ্যমে আসলে আমার ডিরেকশনের প্ল্যান। যেমন আমার অনেক প্ল্যান আছে, যেমন আমি সেদিন একটা পত্রিকায় পড়লাম যে সততার দোকান, একটা মফস্বলের মতো জায়গায় একটা দোকান করা হয়েছে, যে দোকানে কোনো দোকানদার নেই। সেই দোকানে বাচ্চাদের জন্য প্রথমে ওরা 13,000 টাকা দিয়ে বাচ্চাদের জন্য বিভিন্ন স্কেল, পেন্সিল, রাবার এগুলা কিনে রেখেছে এবং তারা কেনা দামে বাচ্চাদের কাছে এটা বিক্রি করে। বাচ্চা এবং মূল্য তালিকা ঝুলানো আছে, বাচ্চারা নিজেরা গিয়ে যে কয়টা পেন্সিল, কলম, রাবার লাগবে সেই কয়টা মূল্য তালিকা অনুযায়ী দেখে তারা সেই টাকাটা ওখানে রেখে যায়। আপনি বিশ্বাস করেন, মফস্বলের মতো একটা জায়গায় তারা শুধুমাত্র এই দোকানটা চালু করার আগে একটা সভা করেছিল গার্জেনদের নিয়ে, যে আমরা এরকম একটা প্রজেক্ট চালু করতে চাই। সেখানে বাচ্চাদের কোনো সপ্তাহে ওরা প্রতি সপ্তাহে যে টাকাটা আসে সেই টাকাটাই আবার পেন্সিল, রাবার কিনে ওখানে রেখে দেয়। কোনো দোকানদার কিন্তু নেই। প্রতি সপ্তাহে কোনো সপ্তাহে একটা টাকাও কম পড়েনি, উল্টা কোনো সপ্তাহে টাকা বেশি পড়েছে। তো এই যে বাচ্চাদের, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি তোমার কেমন লাগে যে দোকানে গিয়ে দোকানদার নেই, তুমি নিজে যে দোকান থেকে পেন্সিল, রাবার কিনছো? তো সে বলে আমার খুব ভালো লাগে, আমার নিজেকে একটু বড় বড় লাগে যে আমি দোকানে গিয়ে হিসাব করে পেন্সিল, রাবার কিনছি। দোকানের নামটি হচ্ছে সততা, তাই না? সততার দোকান। শিশু সম্ভবত শিশু তো সততার দোকান বা এই রকম একটা নাম, সততার দোকান, এটা মনে আছে। তো এই যে এই বাচ্চাটা যখন হাতটা, কিন্তু এই বাচ্চাটা এখান থেকেই কিন্তু তার হাতটা তৈরি হচ্ছে সততার দিকে। এই বাচ্চাটা যখন বড় হয়ে পলিটিশিয়ান হবে বা অভিনেত্রী হবে বা উপস্থাপক হবে বা ধরেন আপনি যে কোনো দেশের জন্য কাজ করবে, তার হাত কিন্তু কখনো জনগণের সম্পদ লুণ্ঠনের দিকে যাবে না, তার হাত যেতে পারবে না, কারণ তার হাত শুরুই হয়েছে সততার দোকানের সততা থেকে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আসলে সচেতনতামূলক কিছু প্রোগ্রাম করতে চাই এবং দেখি কি হয়। ওকে, না অসাধারণ নাইলা, অসাধারণ। আমরা আসলে আপনার কাছ থেকে যে প্রেম নিয়ে কথা শুনছিলাম বা প্রেমের কথা আমরা শুনছিলাম, কিন্তু সেই সাথে যে আপনার যে অসাধারণ কিছু চিন্তা ভাবনা, যেগুলো যদি আসলেই যদি বাস্তবায়িত হয় তাহলে হয়তো বা অনেক শিশুকে আমরা উঠে আসবে বা পাবো, বা অনেক মানুষ সচেতন হবে, দেশটা হয়তো বা আমরা অন্যভাবে দেখার স্বপ্ন সুযোগ হয়তো বা পাবো। যাই হোক, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমার মনে হয় প্রেম নিয়ে বা আপনার কাজ নিয়ে অনেক অনেক কথা বলার এখনো আছে, কিন্তু সময় আমাদের সেই সুযোগ দিচ্ছে না, কাজে আমাদের ছেড়ে দিতে হবে স্থান। নাহলে আপনি যে আজকে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝখানে এলেন এবং আমাদেরকে আজকে সময় দিলেন, সেজন্য ইয়াং নেট লাভ বক্সের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজকে এত সুন্দর একটা প্রোগ্রামের আইডিয়া করার জন্য, এবং এই প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা, আমি একটা কথা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে, অনেকেই আমাকে ফেসবুকে রিকোয়েস্ট করে যে আপু আমি মিডিয়াতে কাজ করতে চাই, এই করতে চাই, ওই করতে চাই, আপনি কিছু একটা করুন। আমি প্রথমেই কিন্তু সবাইকে না করি, কারণ অনেকের কাছেই মনে হয় মিডিয়া আসলে একটা রঙিন চশমার জায়গা, রঙিন জগৎ, কিন্তু এখানে কাজ করাটা কিন্তু আসলে খুব ডিফিকাল্ট। সুতরাং আপনি আসলে কাজ করতে আসলে জেনে বুঝে শিখে কাজটা করতে আসুন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ওকে দর্শক, অনেক ধন্যবাদ নাইলাকে, এবং এতক্ষণ আমরা উপভোগ করছিলাম ইয়াং নেট লাভ বক্স, এবং নাইলার সাথে কথা বলে শেষ পর্যন্ত যেটা বোঝা গেল যে আসলে মিডিয়া কোনো রঙিন চশমার জায়গা না, যেটা মনে হয় এরকম সাদা কালো চশমাই আসলে পড়তে হয়। যাক, এতক্ষণ আপনারা যারা লাভ বক্সের অনুষ্ঠানের সামনে বসে অনুষ্ঠানটি উপভোগ করলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে কিন্তু ইয়াং নেট হাজির হবে তার চিরাচরিত রূপেই, নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো টপিক নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।